শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। মমতা ব্যানার্জির শাসনকালে প্রাইমারির 32,000 চাকরির দুর্নীতি হয়েছিল। তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্যানেল বাতিল করেছিল। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত দেয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে সব প্যানেল যদি বাতিল করা হয় তাহলে স্কুলে থাকবে কারা। এই মর্মে 32,000 চাকরিকে বল রাখে। তারপরে আমরা দেখলাম যে চাকরি প্রার্থীদের উল্লাস এবং তাদের এমন মনোভাব ছিল, মনে হচ্ছিল যারা এই দুর্নীতির জন্য বিচার চেয়েছিলেন তারাই সব থেকে বড় ভিলেন। তাদের মধ্যে আমার পাশে বসে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফেরদাউস শামীম। আর আজকে সেই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করলো, অর্থাৎ আরো একবার সেই মামলা সুপ্রিম কোর্টে বিচার হবে। ইতিমধ্যেই রাজ্যের যেসব দুর্নীতি হয়েছে তার মধ্যেই অন্যতম এই 32,000 চাকরির দুর্নীতি। এই সমস্ত মামলার খরচা কিন্তু তৎকালীন সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। বর্তমান সরকার পরিবর্তন হয়েছে, সেই পয়সাটা বা সেই খরচা কে দেবে, বা না যারা চাকরি প্রার্থী তারা দেবেন? এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফেরদাউস শামীম। দেখুন, প্রাথমিকের শিক্ষক নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং এসএসসির থেকে বেশি দুর্নীতি। এসএসসির তো ওএমআর শিটটা তার মিরর ইমেজ রয়েছে। প্রাথমিকের ওএমআর শিটের কোনো প্রকার মিরর ইমেজ নেই, না ফিজিক্যাল কপি না মিরর ইমেজ, হাওয়া এডিটেবল কপি। আপনাকে যদি বলি যে এই পেজটা আপনি সংরক্ষণ করে রাখবেন, আপনি কি করবেন? আপনি স্ক্যান করবেন, ছবি তুলবেন, আপনি তো আর টাইপ করতে যাবেন না। ওই এত উর্বর মস্তিষ্কের দুর্নীতিগ্রস্ত তারা কি করেছে, এগুলো সব টাইপ কপি রেখে দিয়েছে যাতে যে পয়সা দেবে যখন তাকে পাস করিয়ে দিতে পারে। টেট ফেল ক্যান্ডিডেটরা চাকরি করছে। স্বপ্না বৈদ্য যে পিটিশনার, যার মামলা গৃহীত হলো, ও সহ আরো যারা রয়েছেন, তার থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তিরা সব চাকরি করছে, চাকরি পায়নি। ওর থেকে 692 জন কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে। এরকম এমনও ক্যান্ডিডেট আছে যার থেকে 1197 জন কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে। যে লেস মেরিটাস ক্যান্ডিডেট, টেট ফেল ক্যান্ডিডেট চাকরি করছে, সিলেকশন প্রসেস হয়েছে, এখনো পর্যন্ত প্যানেল নেই। 2016 সালে সিলেকশন প্রসেস, 2017 সালে শেষ হয়েছে। 2022 সালে আদালত নির্দেশ দিল যে তুমি প্যানেল পাবলিশ করো, লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট। তারা কি করলো, লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেট পাবলিশ করলো। যেদিন পাবলিশ করলো 28/11/2022, পরের দিনই 29শে নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে বলল গতকালের লিস্টটি ভুল ছিল, আমরা এরর ফ্রি লিস্ট ইমিডিয়েটলি প্রকাশ করব। সেই সময় টেট পরীক্ষা চলছিল। 29/11/2022 থেকে আজকে 2026 সাল, এখনো এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি। আপনি আজকে গিয়ে এই ক্যামেরা নিয়ে যান, যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন ওই প্রাইমারি প্যানেলটা কার বাড়িতে গেলে পাবো। আপনার বাড়িতে, মানিক ভট্টাচার্যের বাড়িতে, বোর্ডের অফিসে, কার বাড়িতে গেলে পাবো? কেউ জানে না। যে দায়িত্ব সিলেকশন কমিটি সিলেকশন করা, সেখানে সরকারি লোকজন থাকবে, বোর্ডের প্রেসিডেন্ট সহ সরকারি লোকজন থাকবে। সেই দায়িত্ব দেওয়া হলো কালীঘাটের এস বাসুরায়ন কোম্পানি। কালীঘাটের কোম্পানি, মাথায় রাখবেন। যে কোম্পানি দায়িত্ব পেল এবং সেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছিল কি ছিল না কেউ জানে না। আইনে বলা আছে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে। প্যানেল প্রকাশ করতে গেলে কি, ট্রেন্ড একটা প্যানেল হবে, আনট্রেন্ডের একটা আলাদা প্যানেল হবে, এক্সেমটেড নন এক্সেমটেড প্যানেল হবে, এসসি এসটি ওবিসি জেনারেল প্যানেল হবে। ওরকম প্যানেলই পাবেন না। ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হবে। সব জগা খেচুড়ি করে দিয়েছে। টেট কেউ ফিল আপ করেছেন ধরুন নদিয়া থেকে, সে হয়তো যখন সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে সে হয়তো নর্থ 24 পরগনায় যেহেতু বেশি সিট ছিল সেটা দেখে নর্থ 24 পরগনায় অ্যাপ্লিকেশন করছে। এখন সে যদি কারোর সাথে নাম্বার ট্যালি করতে চান, ইভেন আরটিআই করে ইনফরমেশন পেলেও তাকে ট্যালি করার কোনো সুযোগ নেই, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশই করেনি। এবং সেই পাবলিকেশনটা করতে হতো তো বোর্ডকে, বোর্ড কোনো প্যানেলই পাবলিশ করেনি, চাকরি হয়ে গেছে। সিবিআই ইডি তদন্ত করে দেখছে কোটি কোটি টাকায় সব চাকরি বিক্রি হয়েছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর আপনারা সবাই শুনেছেন, কিভাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর তার নমুনা সংগ্রহ করতে হয়েছিল। কোর্টের দরজা বন্ধ করে দিয়ে ইন ক্যামেরা করে সেই শুনানি সম্পূর্ণ হয়েছিল। তারপরে তার নির্দেশের সাপেক্ষে, সেই সময় অমান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের সাপেক্ষে তার কণ্ঠস্বরের নমুনা। ফলে এই সমস্ত কিছু ঘটেছে, এত দুর্নীতি। আপনাদের নর্থ 24 পরগনায় স্বপ্না পদ্ধতি থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তি চাকরি করছে, নির্দিষ্ট উদাহরণ। এই সব কিছুই রয়েছে। এত দুর্নীতি করেছে, আপনি দুর্নীতি মানে গুণে শেষ করতে পারবেন না।
এসএসসি থেকে ভয়ঙ্কর দুর্নীতি এই প্রাথমিকে। এর দায় কার? এর দায়ী যারা যারা পয়সা নিয়েছে তাদের প্রত্যেককে জেলবন্দি করতে হবে, এবং যারা অযোগ্য তাদের স্থলে, যারা অবৈধ তাদের স্থলে বৈধদের চাকরি দিতে হবে। প্রাক্তন সরকারের কাছে আমরা অনেক ছুটেছি, নিরাশ হয়েছি বলছে জনগণ। নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে আশাবাদী চাকরি হারারা, কতটা ফলপ্রসূ হবে তাদের সে আশা? সময় বলবে। দেখুন, নতুন সরকার তো কয়েকদিন নিয়েছে, ফলে এটা একটা তাদের ধরতে গেলে এটা হানিমুন পিরিয়ড। ফলে যারা যোগ্য, মেধাবী, তাদের প্রত্যেকের আশা প্রত্যাশা তো রয়েছে। এই রাজ্যে তো চাকরি বিক্রি হতো, মেধার বিনিময়ে তো চাকরি পাওয়া যেত না, অর্থের বিনিময়ে চাকরি। এগুলোর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে 1 টাকা ছাড়লে হবে না। আর শুধু ভাববেন না যে কটাতে সিবিআই ডাইরেকশন করিয়েছি, সিবিআই ইডি, ওই কটাতেই দুর্নীতি হয়েছে, তো সবগুলোতেই দুর্নীতি হয়েছে। জুডিশিয়াল এনকোয়ারি কমিশন বসিয়ে, যাই প্রাক্তন বিচারপতিদের বসিয়ে যত নিয়োগ আছে সব নিয়োগে দুর্নীতি আনাত করতে হবে। ও ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে, পিএসসি সব নিয়োগে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নিয়োগে, এসএসসি নিয়োগে, যত নিয়োগ আছে এই জেলায় জেলায় যা নিয়োগ হয়েছে, ও কলা পাতার মতো করে গ্রুপ ডির সব নিয়োগপত্র দেওয়া হয়েছে। ওগুলো কি নিয়োগ? কোথায় এক্সামিনেশন হলো, কোথায় ইন্টারভিউ হলো, কেউ জানে না। নিয়োগ হয়ে গেছে কন্ট্রাকচুয়াল পদে, কোন নিয়ম মানা হয়নি, নিয়োগ হয়ে গেছে। এই যে নিয়োগগুলো করলো, এই যে ছেলে মেয়েরা সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্ট অনেকদিন আগে বলে দিয়েছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অথচ সেই কনসেপ্টকে কখনো অ্যাডার করা হয়নি। কন্ট্রাকচুয়াল ওয়ার্কার থেকে শুরু করে পার্ট টাইম ওয়ার্কার, তারা প্রত্যেকেই ডিপ্রাইভড, এতদিন ধরে ডিপ্রাইভড। তাদের দায় কে নেবে? সরকারকে নিতে হবে, তাদের উপযুক্ত বেতন দিতে হবে। এই প্রত্যেকের উপযুক্ত বেতন যদি না দিতে পারেন, সেটা কিন্তু তাদের প্রতিও বঞ্চনা। এই 32,000 চাকরি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, আবার সুপ্রিম থেকে যখন হাইকোর্টে ফেরানো হলো, হাইকোর্ট যখন রায় দিল যে এদের যদি চাকরি বাতিল করা হয় তাহলে স্কুলে থাকবে কারা, সেই রায়ের পাওয়ার পরে দেখলাম যে হাইকোর্টের যারা 32,000 চাকরি প্রার্থী তারা এমন উল্লাস করছিল, আর তাদের এমন মনোভাব দেখাচ্ছিল যে যারা এই চাকরির দুর্নীতির জন্য যারা মামলা করেছিল তারাই সব থেকে বড় ভিলেন। দেখুন, সেটা তো বারবারই, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছিল। আপনি দেখেছেন যে যারা দুর্নীতি করলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অ্যাসোসিয়েটস যারা, সেই জায়গায় থেকে চোখ ঘোরানোর জন্য কিছু দুর্নীতিগ্রস্তকে ওরা নিজেদের পকেটে বললো, দিয়ে বললো ওই যে সমস্ত আইনজীবীরা এই মামলা করছে তাদেরকে গালাগালি দে, তাদের চেম্বার গিয়ে অ্যাটাক কর। এটা মমতা ব্যানার্জির পুরাতন খেলা, এটা করেছেন, আমাকে বিকাশবাবুকে বলেছেন। দেখুন, দুর্নীতি করবে মমতা ব্যানার্জিরা, দুর্নীতি করবে তার সাঙ্গপাঙ্গরা, আর দায় নিতে হবে অন্যদের। আপনি বলুন যে আপনার সরকার চলাকালীন এই পরিমাণ দুর্নীতি হলো কেন? আপনি বলুন যে এই দুর্নীতি সম্পর্কে আপনি ওয়াকিবহাল ছিলেন কি ছিলেন না, নাকি এই দুর্নীতি জেনেও আপনি নিশ্চুপ ছিলেন? আপনি যদি বলেন যে না আমি ওয়াকিবহাল ছিলাম না, তাহলে বুঝতে হবে আপনি সরকার পরিচালনার ক্ষেত্রে দক্ষ নন। আর যদি বলেন যে আমি জেনেও চুপচাপ ছিলাম, তাহলে বুঝতে হবে আপনি দুর্নীতিগ্রস্ত। এখন আপনাকে বলতে হবে যে আপনি অদক্ষ নাকি দুর্নীতিগ্রস্ত, দুটোর মধ্যে একটা। আইদার যদি না জেনে থাকেন তাহলে অদক্ষ, আর জেনে থাকা সত্ত্বেও যদি না বলে থাকেন তাহলে দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত এবং অদক্ষতার মধ্যে কোনটা বাঁচবেন নাকি দুটোই বাঁচবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। ইতিমধ্যে দেখেছেন যে রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে রাজ্য সরকারের ট্যাক্সের, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে মামলা লড়া হয়েছে। এইবারে যে এই 32,000-এর মামলা যেটা সুপ্রিম কোর্টে গেল, এই যে মামলা লড়ার টাকা কি বর্তমান সরকার দেবে বলে মনে সে করেন? সরকার ঠিক করবে। দেখুন, সরকারি উকিল তো দিতেই হবে, কিন্তু সরকার যেখানে প্রয়োজন নেই সেখানে কেন অ্যাপিল করতে যাবে? যেমন ধরুন, আমরা একটা উদাহরণ দিই, প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত করতে করতে সোমেন নন্দীর মামলা, ওখানেই অয়নশীলের বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডি দেখলো যে ওখানে মিউনিসিপ্যালিটিতেও স্ক্যাম হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করলো, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ হলো, সেই তদন্তকে চ্যালেঞ্জ করে সরকার ডিভিশন বেঞ্চে গেল,
সরকার হারলো, সেই তদন্তকে চ্যালেঞ্জ করে সরকার সুপ্রিম কোর্টে গেল, পশ্চিমবঙ্গ সরকার। কেন? আরে ভাই, তদন্ত হলে সুজিত বোস জেলে যেত। আজকে তো সুজিত বোস জেলে মিউনিসিপ্যালিটি স্ক্যামে। ওরা বুঝেছিল সুজিত বোসকে বাঁচাতে জনগণের করের টাকা ব্যবহার করতে হবে। আলটিমেট সিবিআই ইডি তদন্ত হয়েছে। এটা তো দরকার ছিল না। এর দায় নিতে হবে, এবং এর জন্য দায়ী সেই সময়ের ডিসিশন মেকাররা। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ডিসিশন মেকার।